चलो नेक्स्ट हेडिंग करो। देखो आगे दिन আমরা এডিয়াবেটিক এক্সপেনশন পড়েছি। আজকে পড়বো আমরা রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি। লেখো রিলেশন বিটুইন সিপি स्थिर चापे गैसेर अपेक्षिक ताप और सीवी स्थिर आयतने गैसेर अपेक्षिक ताप। रिलेशन बिटुइन सीपी एंड सीवी বা লিখতে পারো মেয়ার্স রিলেশন। মেয়ার্স রিলেশন সিপি সিভি সম্পর্ক। দেখো ভীষণ সোজা সম্পর্কটা, আমরা খুব সহজভাবে এটাকে দেখার চেষ্টা করব। একটু ওয়েট করে যাও। চলো দেখো সিপি সিভি রিলেশনটা কি। একবার স্থির চাপ নেব আর একবার স্থির আয়তন নেব, কনস্ট্যান্ট প্রেসারে আর কনস্ট্যান্ট ভলিউমে। তো 1 নম্বর পয়েন্ট করো। 1 নম্বর পয়েন্ট করে লেখো স্থির আয়তনে স্থির আয়তনে 1 মোল গ্যাসের স্থির আয়তনে 1 মোল গ্যাসের ক্ষেত্রে ক্ষুদ্র তাপ, স্থির আয়তনে 1 মোল গ্যাসের ক্ষেত্রে ক্ষুদ্র তাপ dq ইকুয়ালস টু, আমরা তাপের ফর্মুলা কি জানি যে H ইকুয়ালস টু mst। আমরা জানি H ইকুয়ালস টু mst। এখানে H এর পরিবর্তে হিটকে নেওয়া হচ্ছে Q, অর্থাৎ স্থির আয়তনে 1 মোল কোন গ্যাসে আমরা dq পরিমাণ হিট এনার্জি ইনক্রিজ করছি, dq পরিমাণ তাপ শক্তি বৃদ্ধি করছি। সেই dq পরিমাণ তাপ শক্তি বা বৃদ্ধি করা dq পরিমাণ তাপ শক্তির
পরিমাণটা কত হবে mst, h ইকুয়ালস টু mst। আমরা কত মোল নিয়েছি গ্যাসটা 1 মোল, তাহলে m টা হয়ে যাবে 1 ইনটু s অর্থাৎ আপেক্ষিক তাপ। আমরা কি আয়তনে নিয়েছি স্থির আয়তনে নিয়েছি, তাহলে কি বসবে cv। স্থির আয়তনে যে কোনো গ্যাসের আপেক্ষিক তাপ হচ্ছে cv ইনটু t চেঞ্জ ইন টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তন, সেটা বলবো আমরা dt। অর্থাৎ কোন একটা গ্যাসের dt পরিমাণ উষ্ণতা বাড়িয়েছি আমরা, তার জন্য ওর তাপ বাড়াতে হয়েছে কতটা না dq। dq পরিমাণ তাপ শক্তি উষ্ণতা বৃদ্ধি করেছে dt স্থির আয়তনে 1 মোল গ্যাসের ক্ষেত্রে। ফর্মুলাটা দাঁড়াচ্ছে dq ইকুয়ালস টু 1 ইনটু cv ইনটু dt। দেখো এবারে ভালো করে বুঝো, যেখানে আমরা তাপগতিবিদ্যার ফার্স্ট লটা আমাদের কি ছিল, ফার্স্ট লটা ছিল dq ইকুয়ালস টু du প্লাস dw। অর্থাৎ যে পরিমাণ তাপ আমরা দিচ্ছি কোনটা সিস্টেমকে, সেই তাপ দিয়ে ওর ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করা হয় আর কিছু পরিমাণ ওয়ার্ক ডান করা হয়। আবার আমরা ওয়ার্ক ডান সমান কি জানি p ইনটু dv, ওয়ার্ক ডান সমান জানি p ইনটু dv। অর্থাৎ ভলিউম যদি চেঞ্জ হয় তবে সেক্ষেত্রে ওয়ার্ক হয়। কোন গ্যাসের যদি ভলিউম চেঞ্জ হয় তবে সেক্ষেত্রে ওয়ার্ক ডান হয়। এক্ষেত্রে ভলিউমের কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ স্থির আয়তনে বলা হয়েছে কোন গ্যাসের যদি আয়তনের পরিবর্তন না হয় অর্থাৎ ভলিউমটা চেঞ্জ না হয় তখন সেই গ্যাসের উপর কোনো কার্য হয় না, অর্থাৎ এক্ষেত্রে কোনো কার্য হয়নি। অর্থাৎ এটা যদি জিরো হয়ে যায়, বেটা এটা যদি জিরো হয়ে যায় তাহলে dq সমান কি হয়ে যাবে du, dq সমান কি হয়ে যাবে du। তাহলে আমরা और এখান থেকে dq এর পরিবর্তে লিখতে পারি du ইকুয়ালস টু cv ইনটু dt। ওকে, 1 নম্বর ইকুয়েশন। স্থির আয়তনের পরিবর্তন না হলে কার্য হয় না, আর কার্য যদি না হয় অ্যাকর্ডিং টু ফার্স্ট ল dq ইকুয়ালস টু du প্লাস dw। dw টা 0 হলে dq সমান du হয়ে যায়। তাই আমরা স্থির আয়তনে 1 মোল গ্যাসের ক্ষেত্রে ক্ষুদ্র তাপের যে পরিবর্তন dq এর জায়গায় আমরা লিখতে পারি du। তাহলে হয়ে গেল du সমান cv ইনটু dt। ওকে, তাহলে 1 নম্বর ইকুয়েশন বোঝা গেছে। আচ্ছা, 2 নম্বরে দেখো, এবারে আমরা স্থির চাপে নেব। স্থির চাপে 1 মোল গ্যাসের, স্থির চাপে 1 মোল গ্যাসের ক্ষেত্রে ক্ষুদ্র তাপ, স্থির চাপে আমরা আগে নিয়েছিলাম স্থির আয়তনে, এখন নিলাম স্থির চাপে 1 মোল গ্যাসের ক্ষেত্রে ক্ষুদ্র তাপ। চলো, অর্থাৎ এখানে p টা কনস্ট্যান্ট, লাওয়া फिर से dq ইকুয়ালস টু 1 ইনটু স্থির চাপে, তাহলে আমাদের ফর্মুলা কি h ইকুয়ালস টু mst, m এর জায়গায় 1, s টা হচ্ছে আপেক্ষিক তাপ। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ হচ্ছে cp ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তন dt। তাহলে কি হয়ে গেল dq ইকুয়ালস টু cp ইনটু dt। और আমরা এখান থেকে বলতে পারি dq ইকুয়ালস টু cp ইনটু dt। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2, 2 নম্বর ইকুয়েশন। এবারে ধরো এই যে ক্ষুদ্র তাপ, এই ধরে নিলাম যে ক্ষুদ্র তাপ এখানে স্থির চাপে বলা হয়েছে, তার মানে এখানে আয়তনটা চেঞ্জ হয়েছে। ধরে নিলাম এই dq পরিমাণ ক্ষুদ্র তাপ গ্যাসের আয়তন dv পরিমাণ বৃদ্ধি করতে পেরেছে, dv পরিমাণ বৃদ্ধি করতে পেরেছে। যখনই গ্যাসের আয়তন বাড়বে
ভলিউমের চেঞ্জ হবে তখনই কিন্তু ওয়ার্ক ডান হবে, কার্য সম্পাদন হবে। তো থার্ড পয়েন্টে আমরা লিখব, লেখো এই ক্ষুদ্র তাপ আয়তনের পরিবর্তন ডিভি পরিমাণ করলে আমরা কার্য পেয়ে যাব স্মল ওয়ার্ক ডান ডিডব্লিউ, আমরা আগে ক্যালকুলেট করেছি ডিডব্লিউ ইকুয়ালস টু পি ইনটু ডিভি, ডিডব্লিউ ইকুয়ালস টু পি ইনটু ডিভি। এটা আমাদের থার্ড ইকুয়েশন, পি ইনটু ডিভি। ওকে, তাহলে একবার স্থির আয়তনে, একবার স্থির চাপে, আর একবার ওই যে পরিমাণ আমরা তাপ বাড়িয়েছি, উষ্ণতা বেড়েছে, তার জন্য যে পরিমাণ আয়তনের পরিবর্তন হয়েছে সেটা ডিভি হলে সেক্ষেত্রে কার্যের পরিমাণ হয় পি ইনটু ডিভি, ডিডব্লিউ ইকুয়ালস টু পি ইনটু ডিভি। নোট করে নাও, পুরোটা হয়ে গেলে আমাকে কমেন্টে কেউ জানাবে কমপ্লিট হয়েছে বলে, আমি এটা ক্লিয়ার করে নেক্সট ইকুয়েশন লিখব বা পরের স্টেপে যাব। হয়েছে কমপ্লিট সবার? ওকে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে কি কি পেলাম একটু মনে রাখবে, হাতে নোট করা আছে। এরপর দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী কি জানিয়েছিলাম। তো ফোর্থ পয়েন্টে লেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী, তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী কি বলা হয়েছিল? কোন সিস্টেমের যে ডিকিউ পরিমাণ তাপের পরিবর্তন করা হয়, তাপ দেওয়া হয়, সেই তাপ কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে, বাকিটা ওয়ার্ক করে, অর্থাৎ ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন দেখো ডিকিউ ইকুয়ালস টু, তোমার আগের ইকুয়েশন কি আছে? ডিকিউ ইকুয়ালস টু আছে সিপি ইনটু ডিটি, আছে কি না? ডিইউ সমান কি আছে? ডিইউ সমান বলো সিভি ইনটু ডিটি, আর ডিডব্লিউ সমান কি আছে? পি ইনটু ডিভি। দেখো এগুলো আমরা 1 2 আর 3 নম্বর ইকুয়েশন থেকে মান নিয়ে তৈরি করলাম 4 নম্বর ইকুয়েশন, ফোর্থ ইকুয়েশন। হয়েছে? এবারে আমরা কি জানি? পিভি সমান এনআরটি। আমরা জানি 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি। 1 মোল গ্যাসের ক্ষেত্রে কি জানি? পিভি সমান আরটি। এবারে আমরা এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে নেব। তাহলে আমার পিটার ডিভি বাই ডিটি, আর এটা যদি করি আমরা, এখানে পি কনস্ট্যান্ট, এখানে আর কনস্ট্যান্ট, এখানে পি কনস্ট্যান্ট আছে, এখানে আর কনস্ট্যান্ট আছে, তাই পি ইনটু ডিভি বাই ডিটি, আর কনস্ট্যান্ট হলে ডিটি বাই ডিটি ক্যান্সেল হয়ে যাবে, শুধু আর পড়ে থাকবে। তো পি ইনটু ডিভি বাই ডিটি ইকুয়ালস টু আর, কোনাকুনি গুণ করে নেব, কি পড়ে থাকবে বলো? পি ইনটু ডিভি ইকুয়ালস টু আর ইনটু ডিটি। ওকে, আমরা টি টেম্পারেচার টি এর সাপেক্ষে অবকলন করে নিয়েছি। এবারে বলো ইকুয়েশন নাম্বার 4 থেকে তুমি কি পাচ্ছ?
দেখো 4 নম্বর সমীকরণ থেকে পাই 4 নম্বর সমীকরণ থেকে সিপি ডিটি জায়গায় আমরা লিখে নেব সিপি ডিটি ইকুয়ালস টু সিভি ডিটি জায়গায় লিখে নেব সিভি ডিটি প্লাস পি ডিভি জায়গায় লিখে নেব আর ডিটি পি ডিভি জায়গায় লিখে নেব আর ডিটি। দেখো বোথ সাইড আর কমন আসছে কেটে যাবে, সরি ডিটি কমন আসছে, ডিটি কমন এলে ডিটি ডিটি কেটে যাবে, কি পড়ে থাকবে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর, और আমরা কি বলতে পারি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, অর্থাৎ সিপি বড় সিভির তুলনায়, এটা হচ্ছে ইকুয়েশন সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এটা হচ্ছে মেয়ার রিলেশন বা রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি। সিপি এন্ড সিভি স্থির চাপে আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে আপেক্ষিক থাকবে, সম্পর্ক হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। আর হচ্ছে গ্যাসের সার্বজনীন বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর গ্যাস কনস্ট্যান্ট। বলো সিপি সিভি রিলেশন টোটাল বোঝা গেছে এবং নোটটা কমপ্লিট হয়েছে, আমাকে জানাও, আমি নেক্সট টপিকে যাব। হয়েছে ওকে। আজ আমরা 3টি টপিক পড়বো, বেশি পড়বো না, 40 মিনিট থেকে খুব জোর 1 ঘন্টা লাগবে হয়তো। আরেকটা ক্লাস হলেই থার্মোডাইনামিক্সটা কমপ্লিট হয়ে যাবে, সেই কারণে একটু ছোট ছোট ক্লাস করে দিচ্ছি যাতে করতে সুবিধা হয়। আচ্ছা নেক্সট হেডিং করো হিট ইঞ্জিন, তাপ ইঞ্জিন। নেক্সট হেডিং করো হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। দেখো হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন ইন্টারেস্টিং টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কেন? হিট ইঞ্জিন, ইঞ্জিন একটা ডিভাইস, ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস। হিট ইঞ্জিন, তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন বিষয়টা কি মনে রাখবো আমরা, যে আমরা যেটা পড়ছি এখানে আমরা পড়ছি ফ্লো অফ হিট,
তাপের প্রবাহ। আমাদের মূল বক্তব্য হচ্ছে তাপের প্রবাহ। তাপের প্রবাহ, ফ্লো অফ হিট। এই তাপের প্রবাহকে কাজে লাগিয়ে আমরা ওয়ার্ক ডান বা কার্য সম্পন্ন করব, কৃতকার্য করব আমরা, এবং তাপ প্রবাহকে আমরা কাজে লাগাবো, তাপকে নয়। কোনো তাপের আমরা নষ্ট করব না। তাপ শক্তি যে পরিমাণ ছিল সেই পরিমাণই থাকবে, শুধুমাত্র তাপের প্রবাহকে আমরা কাজে লাগাবো। যেমন একটা উদাহরণ বলি, ছোট্ট উদাহরণ, হিট ইঞ্জিন বোঝার আগে আমরা বুঝে নেব ব্যাপারটা। যেখানে ধরো কোনো উঁচু জায়গা থেকে জল নিচের দিকে নেমে আসছে এবং সেই জলের যে গতি, যে মোশন, সেখানে টারবাইন লাগানো হচ্ছে। জলের গতির জন্য বা জলের প্রবাহের জন্য টারবাইনের উপর একটা বল কাজ করছে, যার ফলে টারবাইন ঘুরতে থাকছে এবং টারবাইনের ওই ঘূর্ণনকে কাজে লাগিয়ে ওয়ার্ক করা হচ্ছে। এক্ষেত্রে কি কোনো পরিমাণ বা কিছু পরিমাণ জলের অপচয় হচ্ছে? না, কোনো জলের অপচয় হচ্ছে না। কেবলমাত্র এক্ষেত্রে জলের প্রবাহটাই কাজে লাগানো হচ্ছে, কিছু পরিমাণ জলকে নয়। আবার ধরো ঘরের ট্যাঙ্কে জল আছে, পাইপ লাইন করা আছে, সিঙ্ক আছে, বেসিন, আবার বেসিন থেকে জল বাইরে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। ট্যাঙ্ক থেকে যখন জল উপর থেকে ট্যাপ খুলে আমরা হাত ধুয়ে নিই, তো হাত ধোয়ার সময় কি কিছু পরিমাণ জল নষ্ট হয়? না, কিছু পরিমাণ জল কিন্তু নষ্ট হয় না। আমরা হাত ধুয়ে নিই, ট্যাঙ্কে উপরে ট্যাঙ্কের জল পাইপ দিয়ে বেসিনে আসে, আবার বেসিন থেকে নিচে চলে যায়। তো এই ক্ষেত্রে জলের কোনো অপচয় হয় না। একই রকম ভাবে যেখানে টারবাইন ঘোরানো হয়, জলের প্রবাহকে কাজে লাগানো হয়, জলকে নয়। যদি আমরা ওই টারবাইনকে নিয়ে গিয়ে কোনো পুকুরে বা সমুদ্রেতে স্থাপন করি, তাহলে সেক্ষেত্রে কি কার্য সম্পন্ন হবে? হবে না, কারণ সমুদ্রের জলে বা পুকুরের জলে ওই মোশন বা গতি নেই, যার জন্য টারবাইনটা ঘুরবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা জলের প্রবাহটাই কাজে লাগাচ্ছি, জলকে নয়। কোনো জলের অপচয় না করে শুধুমাত্র জলের প্রবাহ থেকে আমরা কার্য উৎপন্ন করছি। একই রকম ভাবে হিট ইঞ্জিনেরও তাই কাজ। হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিনেরও একই কাজ। সে কি করছে? তাপকে, হিটকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রবাহিত করানো হচ্ছে। এই প্রবাহের ফলে আমরা ইঞ্জিনের সাহায্যে আমরা কার্য উৎপন্ন করছি। সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, মোটর বাইক। মোটর বাইকে ইঞ্জিন লাগানো থাকে, ওটা একটা হিট ইঞ্জিন। মোটর সাইকেল কি করা হয়? স্টার্ট করা হয়। স্টার্ট করার ফলে কি শুরু হয় না, পেট্রোল পুড়তে শুরু করে। পেট্রোলটা পুড়ে যাওয়ার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, সেটাকে পিস্টনের সাহায্যে, গিয়ারের সাহায্যে কি করা হয়, সাইলেন্সার পাইপ দিয়ে হিটটাকে ইঞ্জিন থেকে পরিবেশে নিয়ে আসা হয়। অর্থাৎ এক কথায় হিটকে চালনা করা হয়। মোটর বাইকের হিট যখনই চলতে শুরু করে, তখন বাইক সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ বাইকের উপর বল কাজ করে এবং বাইকের সরণ ঘটে। বল ইনটু সরণ সমান কার্য। যদি আমরা বাইকের মধ্যে এই হিটকে প্রবাহিত হতে না দিই, তাহলে কিন্তু বাইক কোনো মতেই চলবে না। যদি আমরা সাইলেন্সার পাইপের মুখটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু বাইক থেমে যাবে, বাইক কোনো মতেই চলবে না। কারণ হিট ইঞ্জিনের কাজই হচ্ছে হিটকে প্রবাহিত করা, আর ওই হিট প্রবাহের ফলে ইঞ্জিন ওয়ার্ক করছে, কার্য উৎপন্ন করছে। এটাই হচ্ছে আমাদের হিট ইঞ্জিন। আমরা এটা দেখবো যে একটা হিট ইঞ্জিন কিভাবে কাজ করছে। তো কটা অংশ হিট ইঞ্জিনের? দুটো পার্ট। একটা হচ্ছে যেখানে হিট ক্রিয়েট হচ্ছে, যেখানে তাপ উৎপন্ন হচ্ছে, এবং সেখান থেকে বা উচ্চ উষ্ণতা সম্পন্ন অঞ্চল থেকে কোন একটা লোয়ার বডিতে বা লোয়ার টেম্পারেচারে হিটকে আমরা চালনা করছি। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে উষ্ণতা হচ্ছে একটা পদার্থের তাপীয় অবস্থা, যার থেকে আমরা জানতে পারি তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, এবং আমরা জানি যে তাপ উঁচু অংশ থেকে অর্থাৎ হায়ার থেকে লোয়ার দিকে ট্রান্সফার হয়। তাই এখানে একটা হায়ার টেম্পারেচার ক্রিয়েট করা হবে আর একটা লোয়ার টেম্পারেচার, এবং সেখান থেকে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হিটকে প্রবাহিত করা হবে, এবং প্রবাহের মধ্যেখানে এই ইঞ্জিনের সাহায্যে আমরা কার্য সম্পন্ন করব। এরই নাম হচ্ছে হিট ইঞ্জিন। দেখো হিট ইঞ্জিন আমরা কিভাবে পাবো, একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখ, দুটো পার্ট, এটা একটা পার্ট, এটা হচ্ছে
হট বডি, গরম বস্তু, এটা বলা হয় হিট রিজার্ভয়ার। হিট রিজার্ভয়ার, এটা টেম্পারেচার আমি ধরে নিলাম T1 হয়েছে। এটা কিন্তু একটা বড় বস্তু, খুব বড় বস্তু। যেমন ধরো সিম্পল, এখান থেকে হিট নিলে হিটের কোনো অপচয় হয় না, কিরকম না, একটা বড় ভাটি জ্বলছে, উনান হয় না যেখানে তন্দুরি রুটি বানানো হয়, বড় ভাটি, প্রচুর পরিমাণ হিট উৎপন্ন হচ্ছে। সেখানে আমি কি করলাম, ছোট্ট একটা কেটলিতে জল নিয়ে আমি চা বানালাম, তো টেম্পারেচার তো এলো, হিট তো এসছে, কিন্তু রিজার্ভয়ার থেকে অর্থাৎ ওই ভাটি থেকে আমি যে হিট নিয়ে নিলাম, এর ফলে কি ভাটির টেম্পারেচার কোনো চেঞ্জ হলো? কোনো চেঞ্জ কিন্তু হবে না। বড় একটা ভাটি জ্বলছে, সেখানে আমি ছোট্ট একটা পাত্রের সাহায্যে কিছু পরিমাণ জলকে গরম করে নিলাম, এর ফলে ওই ভাটি থেকে, ওই উনুনটা থেকে কিছু পরিমাণ তাপ, উষ্ণতা কিন্তু এর মধ্যে চলে এসেছে, অর্থাৎ জলের উষ্ণতা বেড়ে গেছে। জলের উষ্ণতা বেড়ে গেছে এই মানে কি যে রিজার্ভয়ার বা ওই ভাটির উষ্ণতা কমে যাবে? সেক্ষেত্রে কিন্তু কমবে না। তাই মনে রাখবো আমরা, এই হিট রিজার্ভয়ারের টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, টি কিন্তু কনস্ট্যান্ট, টিটা কিন্তু কনস্ট্যান্ট। আরেকটা বডি নেবো আমরা, যাকে বলেছি আমরা হিট সিঙ্ক, জলের বেসিনের মতো। এটা কিরকম না, এর টেম্পারেচার T2, একে তুমি যত খুশি হিট দাও না কেন, এরও কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না। কারণ আমরা যদি বেসিনের ট্যাপটা খুলে দিই, বেসিন কি কখনো ভর্তি হয়? বেসিন কখনো ভর্তি হয় না। কেন হয় না? কারণ সেখানে যেমন জল পড়ে, আবার জল বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। বেসিন কিন্তু কখনোই জল দ্বারা ভর্তি হয় না। সেরকম হিট সিঙ্ক এর টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট। তাহলে হিট রিজার্ভয়ারের টেম্পারেচার কনস্ট্যান্ট, এত বেশি পরিমাণ তাপ আছে, এর কাছ থেকে কিছু নিলে এর উষ্ণতার কোনো পার্থক্য হয় না। এর আবার এতটাই তাপ গ্রহণ করার ক্ষমতা আছে যে এর ও কোনো উষ্ণতার পরিবর্তন হয় না হিট আসার ফলে। তো এরও আমরা বলে দেবো টিটা কনস্ট্যান্ট। দেখ, এটা কিন্তু লো টেম্পারেচারের বডি, লো বা লোয়ার টেম্পারেচার বডি। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখেই নিই যে T2 টা কম T1 এর তুলনায়। পরিষ্কার বোঝা যাচ্ছে, যার উষ্ণতা বেশি হবে তার থেকে যার উষ্ণতা কম হবে তার দিকে তাপ প্রবাহিত হবে। অর্থাৎ এক্ষেত্রে তাপ প্রবাহিত হবে কোন দিকে বাবা? তাপ প্রবাহিত হবে T1 থেকে। ধরে নিলাম T1 থেকে যে তাপ বেরিয়ে আসছে সেটা হচ্ছে Q1। এবারে সেই তাপ কোথায় যাবে? লোয়ার টেম্পারেচার বডিতে, অর্থাৎ হিট সিঙ্কে। হিট সিঙ্কে যে পরিমাণ তাপ যাচ্ছে তার পরিমাণ ধরে নিলাম Q2। কিন্তু উচিত কি ছিল? Q1 বেরিয়েছে, এখানে তো Q2 যাওয়ার কথা ছিল, কিন্তু Q1 বেরোচ্ছে, ঢুকছে কত? Q2। তার মানে এদের মধ্যে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কি হচ্ছে না, এই ডিফারেন্সের সাহায্যে এখানে আমরা হিট রিজার্ভয়ার থেকে যে পরিমাণ হিট এনার্জি বেরিয়ে এসছে সেটা সোজা পথে পুরোপুরি 100% আমরা হিট সিঙ্কে নিয়ে যাব না। এখানে একটা যন্ত্রের সাহায্যে, এখানে একটা ডিভাইসের সাহায্যে, এখানে একটা ইঞ্জিনের সাহায্যে আমরা সেই কিছু পরিমাণ হিট থেকে ওয়ার্ক করব, কিছু পরিমাণ হিট থেকে ওয়ার্ক করব। হিট থেকে নয়, এখানে মনে রাখবো আমরা যে হিটের প্রবাহ থেকে, হিটের প্রবাহ থেকে এইভাবে ঘুরিয়ে আমরা হিটকে নিয়ে যাব। হিট এখান থেকে কিছু পরিমাণ এই পথে যাবে, দেন এই পথে বাকিটা চলে যাবে। আমি ধরে নিলাম এখান থেকে 100% হিট রিলিজ হয়েছিল, বেরিয়েছিল।
এই দিকে গেছে হিটের 80%, 100% চলে গেছে কত 80%। বেটা এই দিকে কত এসছে, এই দিকে এসছে 20%। এই 20% হিট দিয়ে আমরা কি করেছি, ওয়ার্ক করেছি। ওয়ার্ক করার পরে বাকি যে হিটটা মানে 20% হিটটা আবার আমরা অন্য একটা পথে চালনা করে দিয়েছি, কোথায়, হিট সিঙ্কে। অর্থাৎ এখানে কোনো পরিমাণ বা কিছু পরিমাণ তাপ শক্তির কিন্তু ব্যয় বা খরচ হয়নি, শুধু আমরা কাকে কাজে লাগিয়েছি, তাপের প্রবাহকে, মোশনটাকে আমরা কাজে লাগিয়েছি। এখানে এই ঘটনাটা যে ডিভাইসের সাহায্যে করা হয় তাকেই বলা হচ্ছে হিট ইঞ্জিন। পেট্রোল পোড়ানো হচ্ছে, সেখান থেকে 100% হিট এনার্জি বেরিয়ে আসছে, সেই হিট এনার্জি 80% সরাসরি কোথায় চলে যাচ্ছে, হিট সিঙ্কে অর্থাৎ পরিবেশে। 20% কে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য পথে। ওই 20% হিটের যে ফ্লোটা তার থেকে কিছু পরিমাণ ওয়ার্ক করা হচ্ছে, দেন সেই হিট আবার কিন্তু পরিবেশেই ফিরে যাচ্ছে। অর্থাৎ 100% হিটে রিজার্ভারে 100% হিট চলে যায়, 100%ই কিন্তু হিট সিঙ্কে। কিন্তু পুরোটা আমরা একই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি না, 80% আমরা সোজা পথে নিয়ে যাচ্ছি আর 20% আমরা অন্য একটা পথে নিয়ে যাচ্ছি। যে পথে নিয়ে যাওয়ার জন্য আমরা ইউজ করছি হিট ইঞ্জিন। এই হিট ইঞ্জিনের কাজ হচ্ছে এই 20% যে হিট অন্য পথে যাচ্ছে সেখান থেকে কিছু পরিমাণ কার্য সম্পন্ন করা, এবং কার্যের ফলে আবার সেই কার্যকে আমরা আবার তাপ শক্তিতে রূপান্তর করে নেব, দিয়ে পরে আবার সিঙ্কে ফিরে যাবে। আমরা তো জানি যে এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক। তো যে পরিমাণ হিট এনার্জি ওয়ার্ক করছে সেই পরিমাণ ওয়ার্ক ফিরে আবার হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে তাপের কোনো অপচয় ঘটছে না, শুধু তাপ প্রবাহকে কাজে লাগানো হচ্ছে। আর যে মেশিনটা, যে যন্ত্রটা, যে ডিভাইসটা এই ঘটনাটা ঘটাচ্ছে তাকে বলা হচ্ছে হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। কি করে সম্পন্ন হচ্ছে ওয়ার্ক, এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি করে ওয়ার্ক হচ্ছে। দেখো, ওয়ার্ক W ইকুয়ালস টু কিউ পরিমাণ হিট বাইরে বেরিয়েছিল Q1, কিন্তু হিট সিঙ্কে ঢুকেছে কত, Q2। বাকিটা কোথায় গেল, বাকিটা ওয়ার্ক হয়েছে। পরবর্তীকালে এই ওয়ার্ক আবার এনার্জিতে কনভার্ট হয়ে আবার সেই হিট সিঙ্কে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে Q1 আর Q2 এর মধ্যে যে পরিমাণ ডিফারেন্সটা সেটা ওয়ার্ক হয়ে গেছে। এরপরে এখান থেকে 100% বেরিয়েছিল, 20% এর ওয়ার্ক হয়েছে। আমি ধরে নিলাম অন্য একটা ইঞ্জিন 100% বেরিয়েছিল, 40% ওয়ার্ক করেছে। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে তাহলে এখানে 40% কার্য করেছে, এখানে 40 গেছে, সরি 60 গেছে, পরে 40% আবার এখান থেকে চলে গেছে। কি ডিফারেন্স এই দুটো ইঞ্জিনের মধ্যে, এফিসিয়েন্সি, কর্মদক্ষতা। 100% হিটের যে 20% ওয়ার্ক করতে পারে, আবার 100% হিটের যে মেশিন, যে ইঞ্জিন 40% ওয়ার্ক করতে পারে, তার ওয়ার্ক করার ক্ষমতাটা বেশি, সে বেশি এফিসিয়েন্ট, তার এফিসিয়েন্সির মানটা বেশি, সেই ইঞ্জিনটা একটু দক্ষ ইঞ্জিন। মোটরসাইকেলের ইঞ্জিনের সাথে বাসের ইঞ্জিনের নিশ্চয়ই তফাৎ থাকবে। 100% হিট যেটা বেরিয়ে আসছে তার 20% ওয়ার্ক করছে মোটরসাইকেলের ইঞ্জিন, আর 100% বেরিয়ে আসছে তার 40% ওয়ার্ক করছে বাসের ইঞ্জিন। তাই মোটর বাইকের ইঞ্জিনের তুলনায় বাসের ইঞ্জিন বেশি দক্ষ, বেশি এফিসিয়েন্ট। এখান থেকে আমরা বুঝতে পারবো কোন মেশিন বা কোন ইঞ্জিন কতটা দক্ষ। তো সেইটা আমরা লিখে নেব। আচ্ছা, এখানে Q1 Q2 কোনটা কি আমরা বলে দিই। Q1 ইকুয়ালস টু হিট গিভেন বাই রিজার্ভয়ার, হিট গিভেন বাই রিজার্ভয়ার, হিট গিভেন বাই রিজার্ভয়ার। আর Q2 কি, Q2 কি হিট রিজেক্টেড টু সিঙ্ক,
Q1 পরিমাণ হিট রিজার্ভয়ার থেকে বেরিয়ে আসছে আর Q2 পরিমাণ হিট সিঙ্কে চলে যাচ্ছে। এই Q1 Q2 যে ডিফারেন্সটা সেটা দিয়ে আমরা ওয়ার্ক করছি, যার সাহায্যে তার নাম হিট ইঞ্জিন। যে যত বেশি পরিমাণ হিট নিয়ে ওয়ার্ক করতে পারে তার বেশি এফিসিয়েন্সি, সে তত বেশি এফিসিয়েন্ট। গুড ইঞ্জিন আর ব্যাড ইঞ্জিন। তো এক নম্বর ওয়ার্ক পেয়ে গেলাম, তা 2 নম্বরে লিখবো আমরা এফিসিয়েন্সি। কর্মদক্ষতা, কোন মেশিনের কর্মদক্ষতা, এটা কখনোই হতে পারে না। এমন কোন মেশিন পাওয়া যাবে না যে 100% হিটে 100% ওয়ার্ক করবে, এখানে 0 যাবে। এটা হতে কখনোই পারে না যে এখানে 0% গেল, এটা পসিবল নয়। আর এখানে 100% এলো, এটাও পসিবল নয়। তার মানে কোন মেশিন 100% এফিশিয়েন্ট নয়। তাহলে এফিসিয়েন্সি কেমন করে বার করব? একদম ইজি। কতটা ওয়ার্ক করতে পেরেছে কতটা হিটে, কতটা ওয়ার্ক করতে পেরেছে কতটা হিটে। আমরা কি দেখি? আচ্ছা বলো, রাম এই মার্কসটা পেয়েছে 60/100 হয়েছে। আর যদু পেয়েছে 20/100। বলো স্টুডেন্ট হিসাবে কে ভালো, রাম না যদু? স্টুডেন্ট হিসাবে কে গুড? এ হচ্ছে গুড স্টুডেন্ট, এ কিন্তু এতটা গুড স্টুডেন্ট নয়। কি করে বুঝলাম আমরা? এক্সাম দুজনেই 100 মার্কসের দিয়েছিল, একজন পেয়েছে 60 আর একজন পেয়েছে 20। তো আমরা এফিসিয়েন্সি, স্টুডেন্টের এফিসিয়েন্সি, স্টুডেন্টটা কতটা এফিসিয়েন্ট, কতটা গুড মার্ক পেয়েছে, সেটা আমরা কি করে ক্যালকুলেট করব? যে কত পেয়েছে আর কত এক্সাম ছিল। তো এখানেও তাই, কত পেয়েছে ওয়ার্ক, কত পেয়েছে মানে কতটা কার্য করতে পেরেছে। কতটা পরীক্ষা ছিল? Q1, Q1 এর পরীক্ষা ছিল, তাতেও W পরিমাণ নাম্বার পেয়েছে। মোট নাম্বার হচ্ছে পরীক্ষার Q1, তাতে ও কত পেয়েছে? W। তাহলে W/Q1 হচ্ছে কি? এফিসিয়েন্সি। এটা থেকেই বোঝা যায় স্টুডেন্টটা গুড স্টুডেন্ট না স্টুডেন্টটা ব্যাড স্টুডেন্ট। তাহলে W/Q1, W/Q1 কে আমি লিখতে পারি W এর জায়গায় Q1 - Q2/Q1। এই W/Q1 অর্থাৎ এফিসিয়েন্সি কে আমরা ডিনোট করতে পারি ইটা চিহ্নের সাহায্যে। ইটা কর্মদক্ষতা ইঞ্জিনের ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা ভাগ করে নেব, ভাগ করলে হয়ে যাবে 1 - Q2/Q1, 1 - Q2/Q1। ইটা ইকুয়ালস টু 1 - Q2/Q1। এটা হচ্ছে মেশিনের এফিসিয়েন্সি। আবার আমরা H সমান কি জানি? MST। তাহলে আমরা Q সমান কি বলতে পারি? MST। ওকে, এটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তো Q ভেরিসিয়াস কি হয়ে যাবে? T। তো Q যেটা ডিনোট করবে T ও সেটা ডিনোট করবে। তো ইটার মানটা আমরা টেম্পারেচার দিয়ে লিখতে পারি 1 - T2/T1। হিট দিয়েও লেখা যায় এফিসিয়েন্সি, আবার টেম্পারেচার দিয়েও লেখা যায় এফিসিয়েন্সি। দুটোই কিন্তু এফিসিয়েন্সির ফর্মুলা কার? না হিট ইঞ্জিনের। হিট ইঞ্জিনের। আশা করি সবাই হিট ইঞ্জিন বুঝতে পেরেছো। হিট ইঞ্জিন ব্যাপারটা বোঝা হয়ে গেলে তোমরা আমাকে জানাও যে হ্যাঁ ওরা বুঝেছি। হিট ইঞ্জিনটা বুঝতে পারলেই হচ্ছে, এটাতে কোনো নোট তোমাকে রেডি করতে হবে না। কর্মদক্ষতা জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, আর কাকে বলে হিট ইঞ্জিন সেটা বই থেকে দেখে নেবে। হ্যাঁ, এটা হিট ইঞ্জিনের ওয়ার্কিং সিস্টেম। এবার তোমার যদি জানা ইচ্ছে হয় কাকে বলে, ডেফিনেশনটা আমি লেখাচ্ছি না, একটু বড় সময় সাপেক্ষ, সেই কারণে বলে দিলাম। হিট ইঞ্জিনের সংজ্ঞাটা বই লিখে দেওয়া আছে, বই থেকে নোট করে নেবে। এখন আমাকে জানাও হিট ইঞ্জিন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা।
যদি হয়ে থাকে তাহলে আমরা রিভার্স হিট ইঞ্জিন করব। এটা হিট ইঞ্জিন করলাম, উল্টোটা এখানে তাপকে ওয়ার্কে কনভার্ট করলাম, রিভার্স হিট ইঞ্জিনে ওয়ার্ককে তাপে কনভার্ট করব। অর্থাৎ এখানে হিট কনভার্ট হলো ওয়ার্কে, রিভার্স হিট ইঞ্জিনে ওয়ার্ক কনভার্ট হবে হিটে, পুরো সিস্টেমটা ঘুরে যাবে। আচ্ছা, বুঝে গেছো সবাই? ভেরি গুড। আমি বোর্ডটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, তো সবাই হেডিং করো রিভার্স হিট ইঞ্জিন। রিভার্স হিট ইঞ্জিন অনেকের বাড়িতে আছে। হিট ইঞ্জিন হচ্ছে মোটর বাইক, আর রিভার্স হিট ইঞ্জিন হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ। ফ্রিজে যে কাজটা হয় সেটা হচ্ছে রিভার্স হিট ইঞ্জিন, আর মোটর বাইকে যে কাজটা হয় সেটা হচ্ছে হিট ইঞ্জিন। মোটর বাইকে তাপ রূপান্তরিত হয় কার্যে এবং তাপের প্রবাহের ফলে কার্য সম্পন্ন করা হয়। আর ফ্রিজে হয় উল্টোটা, ফ্রিজে কি করা হয় না কার্যকে তাপে রূপান্তরিত করা হয়, তাই এটার নাম দেওয়া হয়েছে রিভার্স হিট ইঞ্জিন। লেখো সবাই রিভার্স হিট ইঞ্জিন। লিখো, এটা কালিটা ভরে নি। রিভার্স হিট ইঞ্জিন। চলো, রিভার্স হিট ইঞ্জিন বা লিখতে পারো রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটাকে আমরা বলি। চলো, সেম ব্যাপার ঘটবে, একই বিষয়। এখানেও থাকবে হিট রিজার্ভয়ার, টেম্পারেচার T1। নেক্সট থাকবে হিট সিঙ্ক, টেম্পারেচার T2। আগের মতোই T2 লেস দেন T1। এটা হায়ার টেম্পারেচার, এটা লোয়ার টেম্পারেচার। এটা হট বডি, আর ওটা হবে কোল্ড বডি, ঠান্ডা বস্তু। দেখো একই ব্যাপার। দেখো আগে কি হয়েছিল, এখান থেকে Q1 বেরিয়েছিল, এখানে Q1 Q2 ঢুকেছিল, উল্টোটা এখান থেকে Q2 বেরোবে, এখানে Q1 প্রবেশ করবে, আর যে পরিমাণ ওয়ার্কটা ছিল সেটাও চলে আসবে হিট হিসাবে, সেটাও চলে আসবে কি হিসাবে, হিট হিসাবে। তার মানেটা হচ্ছে যদি আমরা এক নম্বরে দেখি যে Q2 সিঙ্ক থেকে আসছে প্লাস ওয়ার্ক, এই টোটালটা মিলিয়ে হচ্ছে আমার Q1, টোটালটা মিলিয়ে হচ্ছে আমার Q1। দেয়ারফর ওয়ার্ক ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে এখান থেকে Q1 মাইনাস Q2, যেটা আমার আগে ছিল। দেখো সেই কিন্তু ওয়ার্ক Q1 মাইনাস Q2 হচ্ছে, কিন্তু আমরা যে কিছু পরিমাণ ওয়ার্ক করব সেই ওয়ার্ককে আমরা কনভার্ট করব কিসে, হিটে। হিট সিঙ্কের হিটটাকে বের করব, কোল্ড বডি নরমাল, কিন্তু নরমাল অবস্থায় আমরা কি জানি
হিট ট্রান্সফার হয় হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, বাট বেটা এখানে খেয়াল করো, এটা রিভার্স হিট ইঞ্জিন, এখানে কিন্তু লোয়ার টেম্পারেচার টু হায়ার টেম্পারেচারে কিন্তু হিট কনভার্ট হয়, হিট মুভ করছে, হিটের মুভমেন্টটা কোন দিকে, লোয়ার টেম্পারেচার টু হায়ার টেম্পারেচার। আমরা এতদিন কি জেনে এসেছি, তাপ প্রবাহিত হয় উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে, কিন্তু এখানে কি দেখছি আমরা, তাপ প্রবাহিত হয় শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে। যে কারণে আর যে এই ঘটনাটা, এটা নরমাল তো ঘটনা নয় বেটা, এই ঘটনাটা নরমাল ঘটে না, এই ঘটনাটা যে ঘটায় তার নামই হচ্ছে রিভার্স হিট ইঞ্জিন। তার নাম কি, রিভার্স হিট ইঞ্জিন। এটাই হচ্ছে রিভার্স হিট ইঞ্জিন। এই রিভার্স হিট ইঞ্জিনের কাজ হচ্ছে কোল্ড বডি থেকে হিটটাকে হট বডির দিকে ট্রান্সফার করা আর কিছু পরিমাণ ওয়ার্ক করা, যে ওয়ার্কটা হিটে কনভার্ট হচ্ছে, এবং এই কোল্ড বডির হিট আর ওয়ার্ক কনভার্ট হয়ে যে পরিমাণ হিট পাওয়া যাচ্ছে, এই টোটাল হিটটা কি ঢুকছে কোথায়, হিট রিজার্ভয়ারে, হিট রিজার্ভয়ারে। তাই যেহেতু ঘটনাটা উল্টো, তাই এর নাম হয়েছে রিভার্স হিট ইঞ্জিন। যে কোনো খাবার দ্রব্য, যে কোনো বস্তু ফ্রিজে রাখলে কি হয়, ঠান্ডা হয়, কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আমাদের কি মনে হয় যে তাহলে বস্তুর যে তার, আমরা কি ভাবি যে ফ্রিজে কি ঘটনা ঘটে, উষ্ণ বস্তুর তাপ শীতল বস্তু দিয়ে যায়, কিন্তু এখানে শীতল বস্তুটা কে, না, ফ্রিজে কি হয়, উল্টোটা হয়, কোল্ড এরিয়া থেকে হিট হট এরিয়া দিকে আসতে আরম্ভ করে, উষ্ণ বস্তু তাপ বর্জন করে, এক্ষেত্রে শীতল বস্তু তাপ বর্জন করে আর সেই তাপ উষ্ণ বস্তু গ্রহণ করে। হিট রিজার্ভয়ার হচ্ছে মারাত্মক একটা হিট কন্টেন্ট, বিরাট বড় একটা ঘর ভাটি জ্বলছে, যেটা হচ্ছে হিট রিজার্ভয়ার। এই পরিবেশটা একটা হিট রিজার্ভয়ার। তাহলে আমরা কি দেখলাম, এখানে হিট ইঞ্জিনের পুরো ব্যাপারটা উল্টো দিকে ঘটে গেল, তাই এর নাম হচ্ছে রিভার্স হিট ইঞ্জিন। এরও এফিসিয়েন্সি থাকবে অবশ্যই। চলো আমরা এরও কি বার করব, রিভার্স হিট ইঞ্জিনের আমরা এফিসিয়েন্সি বার করব, কিন্তু এর এফিসিয়েন্সি নয়, একে বলা হয়, এর বলা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এর এটা দক্ষতা নয়, এটা হচ্ছে পারফরম্যান্স। তাহলে আমরা নিচে একটু ছোট্ট জায়গা করে নিচ্ছি, আমি লেখো সবাই, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। চলো এখানেও তাই, আমরা এটাকে এটা আমি আলফা দ্বারা ডিনোট করব, আলফা। এখানে আমরা কি দেখব, কতটা হিট আমরা এখান থেকে বের করেছিলাম, Q2 পরিমাণ হিট আমরা বের করেছিলাম, তার কতটা ওয়ার্ক করতে পেরেছি না W পরিমাণ। এফিসিয়েন্সি কি, W ছিল ওয়ার্ক ডান আর হিট বের করেছি কত, Q2, তাই Q2 বাই W। পুরোটাই কিন্তু রিভার্স। আগের এফিসিয়েন্সি কি ছিল, এটা সমান বেটা, এটা সমান কি ছিল, কতটা ওয়ার্ক করেছি আর কতটা হিট বের করেছিলাম। হিট কনভার্ট হয়েছিল ওয়ার্কে, বেটা এখানে ওয়ার্ক কনভার্ট হচ্ছে হিটে, যার জন্য আমরা কি নিয়েছি, উপরে হিট নিচে ওয়ার্ক, Q2 বাই W। আমরা Q2 কে Q2 রাখবো, W তো জানি আমরা, Q1 মাইনাস Q2। এটাকে আমরা এবারে 1 বাই আলফা করে নেব, তাতে কি হবে, এটা উল্টে যাবে, Q1 মাইনাস Q2 বাই Q2। আমরা ভাগ করে নেব এটাকে, Q1 বাই Q2 মাইনাস 1। ওকে, 1 বাই আলফা, 1 বাই আলফা। ক্লিয়ার, এটা 1 বাই আলফা, বা আমরা এটাকে ঘুরি বলতে পারি, আলফা ইকুয়ালস টু টেম্পারেচার দিয়ে বলতে পারি। এটা যে ঘুরি নি আমরা, এই যে আলফা, এটা ইকুয়েশন এটা। তো আমরা এই যে টেম্পারেচার দিয়ে বলি, Q2 মানে T2, Q2 মানে কি, Q2 মানে T2 বাই Q1 মানে T1 মাইনাস Q2 মানে T2। ক্লিয়ার, হায়ার টেম্পারেচার কিন্তু সর্বদা এটা কিন্তু লোয়ার টেম্পারেচার, এটা হট বডি, এটা কোল্ড বডি, এটা উষ্ণ বস্তু, এটা শীতল বস্তু। এর উষ্ণতা সবসময় বেশি, এর উষ্ণতা সবসময় কম।
সাধারণ নিয়মে আমরা জানি উষ্ণ বস্তু তাপ বর্জন করে, শীতল বস্তু সে তাপ গ্রহণ করে। রিভার্স হিট ইঞ্জিনের ব্যাপারটা উল্টো, শীতল বস্তু তাপ বর্জন করবে আর উষ্ণ বস্তু সেই তাপ গ্রহণ করবে। সাধারণ অবস্থায় হয় না বলেই তো একটা ডিভাইস বা যন্ত্রের দরকার হয় যার নাম হচ্ছে রিভার্স হিট ইঞ্জিন বা রেফ্রিজারেটর। ফ্রিজ বা রেফ্রিজারেটরে এই ঘটনাটা ঘটে। বলো আমাকে, হিট ইঞ্জিন এবং রিভার্স হিট ইঞ্জিন টপিকটা ক্লিয়ার কিনা? বেশ, আমরা আজকে এতটাই পড়বো, অল্প আছে, বেশি পড়বো না। বেশিক্ষণ ক্লাস করলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে হয়তো, সে কারণে আমার হাতে সময় আছে, কোনো সমস্যা নেই। নেক্সট ডে আমি কাল পরশু আবার একটা ক্লাস করে দেবো, ছোট ছোট ক্লাসের মাধ্যমে শেষ করবো এটাকে একটু একটু করে। তো আজকে আমরা 3টি টপিক পড়লাম। একটা হচ্ছে রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি, নেক্সট পড়লাম হিট ইঞ্জিন, আর থার্ড পড়লাম আমরা রিভার্স হিট ইঞ্জিন। এই রিভার্স হিট ইঞ্জিনের একটা এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ। আমরা নেক্সট ডে ওয়ার্কিং অফ রেফ্রিজারেটর, ফ্রিজের কার্যপ্রণালী আমরা দেখব এবং শিখব। ওকে, তাহলে আজকের ক্লাস এতটাই থাকছে। ওকে, বেশ।